বিস্তীর্ণ অন্তরিক্ষের দিবসপতি ম্লান মুখ পশ্চিম আকাশের দিকে ক্রমশ হেলে পড়েছে, নিজের উত্তপ্ততা কমিয়ে মলিন হয়েছে। মালঞ্চনীর ফেরার পর থেকে প্রলয় তার ঘর থেকে বের হয়নি, আর না দুপুরে কিছু খেয়েছে। ফিরোজা একবার খাওয়ার জন্য প্রলয়কে ডেকে গিয়েছিলেন, কিন্তু প্রলয় তার ঘর থেকে একবারও বের হয়নি। পূর্ণতা পুষ্পিতা দরজার কাছ থেকে ফিরে গিয়েছেন, কিন্তু ওদের দুজনকে ঘরে ঢুকতে পর্যন্ত দেয়নি প্রলয়। নিজেকে একা কিছুক্ষণ সময় দিতে চাইছে সে। বাড়ি ফেরার পর এখানকার থানার ওসির সঙ্গে কথা হয়েছিল। তারা বলেছে ভূমিকে খোঁজার যত সম্ভব চেষ্টা করবেন। প্রত্যেকটা থানায় থানায় ভূমির ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। সবাই ভূমির খোঁজার যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাধুরী এবার প্রলয়ের জন্য প্লেট করে খাবার নিয়ে এসেছেন। দরজা খোলাই ছিল। তিনি ঘরে ঢুকে খাবারের প্লেটটা বিছানার পাশে টেবিলের উপর রাখলেন, কারণ প্রলয় বিছানার বাঁ পাশে শুয়ে রয়েছে। তিনি তাকে ডাকলেন। প্রথমবার প্রলয়ের কাছ থেকে সাড়া না পেলেও পরের বার এপাশ ফিরে তাকালো। চোখ মুখ ফুলে রয়েছে, দেখে মনে হচ্ছে কান্না করেছিল। ভড়কে গেলেন মাধুরী, সশব্যস্তভাবে ছেলের মাথার কাছে গিয়ে বসলেন। প্রলয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর কি হয়েছে বাবা? তুই কি কাঁদছিলি? গম্ভীর স্বরে প্রলয় জবাব দিল, আমি কিছুক্ষণ একা থাকতে চাই, প্লিজ তুমি এখন যাও। শুনলেন না? মাধুরী একই ভঙ্গিতে বসে রইলেন। আবারও জিজ্ঞাসা করলেন, আগে তো তুই এমন ছিলি না, মায়ের সঙ্গে তো অনেক কথাই শেয়ার করতিস, তাহলে এখন তোর কি হয়েছে? বিয়ের পর অনেকটাই বদলে গেছিস তুই। মায়ের সঙ্গে কি মনের কষ্টগুলো শেয়ার করা যায় না? প্রলয় কিছুই বলল না, একই ভঙ্গিতে শুয়ে রইল। মাধুরীর সমস্ত রাগ গিয়ে চড়াও হলো ভূমির ওপর। তিনি ক্ষিপ্ত স্বরে বললেন, আমি আগেই জানতাম এই মেয়ের চরিত্র ভালো না। হতে পারে কোনো ছেলের সাথে পালিয়েছে। মায়ের স্বভাব যেমন ছিল, মেয়ের স্বভাবও তো তেমনই হবে, তাই না? মায়ের মুখে ভূমির সম্বোধন, এমন কথা শুনে প্রলয়ের রাগ হলো। শোয়া থেকে উঠে বসে অত্যন্ত রাগান্বিত হয়ে চিৎকার করে উঠল, তুমি চুপ করবে মা? বাড়িতে আসার পর থেকে দেখছি ভূমিন উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। কিসের ভিত্তিতে এসব কথা বলছো তুমি? এখন তো আমার কথা তেতোই লাগবে। সত্যি কথা কারোরই ভালো লাগে না। তুই আমার একমাত্র ছেলে, তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু ওই মেয়েকে বিয়ে করে তুই আমার সব স্বপ্ন শেষ করে দিলি। ভালোই হয়েছে ওই মেয়ে পালিয়েছে, আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব। তুমি চুপ করবে মা, নাকি আমি বাড়ি থেকে বের হয়ে যাব? মনের শান্তি নেই, তার উপরে এখন বাড়িতেও শান্তি নেই। তোমাকে একটা কথা খুব ভালোভাবে জানিয়ে দিচ্ছি, যেখান থেকেই হোক ভূমিকে আমি খুঁজে বের করবই। ওকে আমার চাই চাই। মুখ ঝামটা দিলেন মাধুরী। কিছুতেই প্রলয়ের মন থেকে ভূমিকে সরাতে পারছেন না তিনি। মেয়েটা কি জাদু করেছে? জানা নেই ওনার। শুরু থেকে ভূমিকে তিনি সহ্য করতে পারেন না। ভূমির জন্য ছেলেটা ওনার গুমড়ে গুমড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। ছেলের প্রতি তীব্র অভিমান নিয়ে মাধুরী বললেন, মায়ের প্রতি হয়তো তোর অনেক রাগ, কিন্তু মায়ের মন কখনোই তুই বুঝতে পারলি না। হ্যাঁ, আমি ভূমিকে দেখতে পারি না, তার কারণ তো তোর অজানা নয়। তুই আমার একমাত্র ছেলে, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, যেটা তুই এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছিস। এতে আমি কতটা কষ্ট পেয়েছি তা তুই একবারও জিজ্ঞেস করেছিস? আমার ছেলের কষ্ট আমি তো কিছুতেই সহ্য করতে পারছি না। খাবার রেখে গিয়েছি, খেতে ইচ্ছে হলে খেয়ে নিস। এই বলে মাধুরী ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রলয় তার মায়ের কথাগুলো ভাবতে শুরু করলো। ঠিকই তো বলেছেন উনি। বিয়ের পর এই 3.5 মাস ধরে মায়ের কাছে এসে মন খুলে কথা বলা হয়নি। মায়ের হালচাল জিজ্ঞেস করা হয়নি। কাজে এতটাই ডুবেছিল যে মায়ের খেয়াল নেওয়া হয়নি তার। মায়ের মনের অবস্থা বুঝতে পেরে খারাপ লাগলো প্রলয়ের। টেবিলের ওপর থেকে খাবারের প্লেটটা নিয়ে খেতে শুরু করলো। সংকীর্ণ সেই কামরা হতে ডক্টর বেরিয়ে এলেন। ভূমিকে দেখানোর জন্য পিঙ্কি ওনাকে ডেকেছিলেন। ঘরের ভেতরেই সবাই রয়েছে। তিথি বসে রয়েছে ভূমির মাথার কাছে। তার সেবায় কিছুটা সুস্থ ভূমি। দুপুরে জোর করে পেট ভরে খাইয়েছিল। না করতে করতেও শুটকি ভর্তা দিয়েও অনেকগুলো ভাত খেয়েছে আজ। ডক্টরের পেছন পেছন যখন সবাই বেরিয়ে গেল, তখন তিথিও আর বসে থাকেনি। তারও তো জানা উচিত ডক্টর কি এমন কথাবার্তা বলছে পিঙ্কির সঙ্গে। তিথি তখন দরজার কাছেই দাঁড়িয়েছিল। ডক্টরের কথা আবছা হলেও বুঝেছে সে। ডক্টর বলেছিল, আই থিঙ্ক শি ইজ এ প্রেগনেন্ট, তারপরে হসপিটাল। এরপর ডক্টর চলে গেলেন।
ডক্টরের কথায় খুব রাগান্বিত হলেন পিঙ্কি। সিদ্ধান্ত নিলেন দিন দুয়েকের মাঝে ভূমিকে হসপিটাল থেকে চেক আপ করিয়ে আনবেন। যদি ভূমি অন্তঃসত্ত্বা হয় তাহলে সেখানেই অ্যাবর্শন করিয়ে নেবেন। এদিকে ডক্টরের কথায় খুবই খুশি হলো তিথি। সশব্যস্তভাবে ঘরের ভেতর ঢুকে ভূমিকে জড়িয়ে ধরল। হুট করে জড়িয়ে ধরার মানে খুঁজে পেল না ভূমি। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপু? সে কি, তুমি জানো না? মেয়েরা নাকি সব জানে, তারা নাকি আগে থেকেই অনুভব করে। ভূমি, তুমি আসলেই খুব বোকা। কেন আপু, কি হয়েছে? ভূমির পেটে আলতো করে হাত রেখে তিথি বলল, এখানে ছোট্ট এক অস্তিত্ব বেড়ে উঠছে। তিথির কথা বোধগম্য হতে আখিদায় অশ্রুপ্লুত হলো ভূমির। ভাবতেই পারছে না সে মা হতে চলেছে। খুশি খুশি লাগছে তার। অতি উল্লাসে সারা শরীর শিরশির করে উঠছে। মা হওয়ার সুন্দর এক অনুভূতি সে এখন থেকে অনুভূত করতে শুরু করেছে। এই খবরটা আগে কেন জানতে পারলো না সে? প্রলয় জানলে হয়তো খুবই খুশি হবে। ছুটে যদি প্রলয়ের কাছে চলে যাওয়া যেত। ভূমি ভেবে নিল এখন থেকে নিজের খুব যত্ন নেবে, বেশি বেশি পুষ্টিকর খাবার খাবে, যাতে করে তার বাচ্চা সুস্থ থাকে। পরক্ষণেই ভাবলো এখান থেকে পালানোর কথা। এমন একটা পরিবেশে নিজের সন্তানের জন্ম দেবে না সে। কম্পিত হাতে নিজের পেটে স্নেহমাখা হাত বুলাতে শুরু করলো ভূমি। ভূমিকে নিয়ে এবার বেশ চিন্তায় পড়ে গেল তিথি। পিঙ্কিকে সে হাড়ে হাড়ে চেনে। জোর করে অ্যাবর্শন করানো ওনার কাছে বড় কিছু না। তিনি টাকার জন্য সব করতে পারেন। এই তো মাস 6 আগে রুমাকে জোর করে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাবর্শন করিয়ে এনেছেন। থমথমে মুখ নিয়ে ভূমির কাছে বসে তিথি বলল, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আমি জানি এই বাচ্চা নষ্ট করার জন্য ম্যাডাম এখন উতলা হয়ে উঠবেন। ভয় পেল ভূমি। কিছুতেই সে তার সন্তানকে মেরে ফেলতে দেবে না। সে তিথিকে বলল, আপু, আমাকে এখান থেকে পালাতে সাহায্য করুন প্লিজ। তুমি চিন্তা করো না বনু, আমি তোমার পাশে আছি। দিন দুয়েকের মাঝে তোমাকে আমি এখান থেকে পালাতে সাহায্য করব। এদিকে নিজের ঘরে বসে রয়েছেন পিঙ্কি। ক্রমাগত রাগে ফুঁসছেন তিনি। পান চিবোচ্ছেন। আজ চুনটা একটু বেশি খেয়ে ফেলেছেন মনে হচ্ছে। মুখ জ্বালা করছে। পান চিবোনোর দরুন মুখ ঠোঁট লাল হয়ে রয়েছে। পিঙ্কি সবসময় সুগন্ধি মশলা দিয়ে পান খান। খেতে মিষ্টি মিষ্টি লাগে আর ঘ্রাণ বেশ সুন্দর। পানের বাটা থেকে আর একটা পান বের করে মুখে পুরলেন তিনি। এদিকে ভূমির কথাটাও ভাবছেন। মেয়েটাকে এখানে রাখলে লাভবান উনিই হবেন। এখানকার গ্রাহকদের সুন্দরী মেয়েদের প্রতি আকর্ষণ আর চাহিদা একটু বেশি। সেক্ষেত্রে ভূমিকে দিয়ে কাজ করালে মোটা টাকা পাবেন তিনি। টাকার জন্য সবকিছুই করা যায়, বাচ্চা নষ্ট করা এ আর নতুন কি? এর আগেও তো এখানকার 5টা মেয়ের বাচ্চা নষ্ট করিয়েছেন তিনি। ফোন বের করে মেহরাব শিকদারের নাম্বারে কল লাগালেন তিনি। যেহেতু মেয়েটাকে মেহরাব শিকদার এখানে এনে দিয়েছেন, তাই তাকেও তো কথাটা জানানো প্রয়োজন। পিঙ্কি কল করার সঙ্গে সঙ্গেই রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে মেহরাব শিকদার বলে উঠলেন, আবার কি হলো? তোমাকে একবার বলেছি না, সময় অসময় আমাকে কল দেবা না? বেশি কথা না বাড়িয়ে পিঙ্কি বললেন, যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। মেয়েটা অন্তঃসত্ত্বা। এখন কি করা উচিত? আমাকে কেন জিজ্ঞেস করছো? অন্য মেয়েদের সঙ্গে যা করার এই মেয়ের সঙ্গেও সেটাই করবে? মেহরাব শিকদারকে সন্দেহ হলো পিঙ্কির। তাই তিনি আজ সরাসরি জিজ্ঞাসা করলেন, আপনি মিয়া বেশ ধূর্ত মাল। কোথা থেকে আনলেন এই মেয়েকে? আগে তো কখনো মেয়ে আনেননি, হঠাৎ এই মেয়েকে কোথায় পেলেন? আর আমার এখানে বা কেন পাঠালেন? সেটা দিয়ে তোমার কোনো কাজ নেই, নিজের চরকায় তেল দাও। বিছানায় এবার আয়েশ করে বসে পিঙ্কি বলল, সময় করে একবার দেখা করে যাবেন। সেটা আমাকে বলতে হবে না। আর একটা কথা, কান খুলে শুনে রাখো। বলুন, শুনছি আমি। সময় অসময় আমাকে কল করবে না। দরকার পড়লে আমি নিজেই কল করে খবরাখবর জেনে নেব। বুঝেছি। কল রেখে দিলেন মেহরাব শিকদার। নিজের চেয়ারে মাথা এলিয়ে দিলেন। এখন তিনি হসপিটালে আছেন। কিছুক্ষণ পরে একটা ওটি আছে। এবার তিনি আরেকবার একেবারেই নিশ্চিন্ত। একসঙ্গে পথের কাঁটা দুটোই উপড়ে ফেলতে পেরেছেন তিনি, যা ওনাকে পৈশাসিক আনন্দ দিচ্ছে। এবারের পরিকল্পনাটা মারাত্মক ছিল। এই না হলে একজন যোগ্য ব্যবসায়ীর কাজ। মনে মনেই নিজের ওপর গর্ববোধ করলেন তিনি। সারা সন্ধ্যা পেরিয়ে রজনী নেমেছে ধরিত্রীর বুকে। বেলা কি অবেলায় অতিবাহিত হচ্ছে পুরো একটা দিন। ভূমির কোনো খোঁজ নেই। বিকেলে প্রলয় বেরিয়েছিল কারোর সঙ্গে দেখা করতে। এরপর ভর সন্ধ্যেবেলায় বাড়ি ফিরেছে। এসে 1 ঘন্টা লাগিয়ে গোসল করেছে। বিকাল থেকে তার মাথা ব্যথা। কড়া করে
একবার কফি খেয়েছিল, কিন্তু মাথা ব্যথা কমা তো দূর, উল্টো বেড়ে গিয়েছে। অন্য সময় হলে ভূমি তার মাথাটা টিপে দিত, তবে আজ তার ঘর ফাঁকা, শূন্য ঘরটায় থাকতে ইচ্ছে করে না। ভূমি স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, ভেতরটা হাহাকারে নিমজ্জিত। বিস্তীর্ণ অন্তরিক্ষে তারার মেলা এক ফালি রূপালি চাঁদ উঁকে দিচ্ছে। ভেজা চুল নিয়ে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে প্রলয়, এক দৃষ্টিতে জ্যোৎস্নায় আচ্ছাদিত অম্বরে তাকিয়ে রয়েছে সে। বারবার ভূমির বলা কথাগুলো মনে পড়ছে। প্রলয় যখনই ভেজা চুল না মুছে বসে থাকতো, তখনই ভূমি বলতো। ভূমির কথাগুলো মনে পড়তেই একা একা হাসতে লাগলো প্রলয়, একা একাই বলল, কেন তুমি আমার পাশে নেই ভূমি কন্যা? আমার যে তোমাকে ছাড়া এক মুহূর্ত সহ্য হয় না। তুমি ছাড়া আমার পৃথিবী চেয়ে বেরঙিন। নিজের একাকিত্ব আমি বেশ ভালো উপলব্ধি করতে পারছি। প্লিজ তুমি ওর কাছে ফিরে এসো। বিছানায় বসে রয়েছে ভূমি। কিছুক্ষণ আগের এশার নামাজ আদায় করে বিছানায় এসে বসেছে। ঘরে সে একাই রয়েছে, দরজা বাহির থেকে আটকে দেওয়া, পুরো ঘরটা জানালাবিহীন। এ ঘরে থাকতে দম বন্ধ লাগে ভূমির। তিথি কোথাও নেই, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত। যাওয়ার আগে বলে গিয়েছিল ঘর থেকে বের না হতে। তিথি নিজেই বাহির থেকে দরজা আটকে দিয়ে গিয়েছে। বাহিরে এখন বেগানা মানুষের চলাচল শুরু হয়ে যাবে। ভূমিকে দেখলে যে কেউ আকর্ষণ অনুভূত করতে পারে। সভ্য সমাজের মুখোশধারী পুরুষদের হাত থেকে বাঁচাতে তিথির ঘরের দরজাটা বাহির থেকে আটকে দিয়ে গিয়েছে। এ ঘরে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, তাই আর কোনো অসুবিধা হবে না ভূমির। এরই মাঝে ঘরের দরজা খোলার শব্দ হয়। ভূমি ভেবে নেয় হয়তো তিথি এসেছে, তাই সে সেভাবে বসে থাকে। তবে হুট করে এ ঘরে মেহেরাব শিকদারকে দেখে অবাকের চরম শীর্ষে ভূমি। ঠিকঠাক হয়ে বসতেই মেহেরাব শিকদার ঘরের ভেতর প্রবেশ করলেন। সুযোগ বুঝে হসপিটাল থেকে ফেরার পথে এখানে এসেছেন। সন্ধ্যাবেলা ফিরোজাকে কল করে বলেছেন আজ বাড়ি ফিরতে দেরি হবে ওনার। ওনাকে এখানে দেখে চকিত কণ্ঠে ভূমি জিজ্ঞাসা করলো, আপনি এখানে? কেন আমাকে এখানে আশা করনি বুঝি? আজ আর নিজেকে দুর্বল ভাববে না ভূমি। এখন থেকে প্রত্যেককে যোগ্য জবাব দিতে হবে। তাই ভূমি কিছুটা তেজি স্বরে বলল, ভেবেছিলাম আপনিই সবকিছুর মূলে রয়েছেন, তবে আমার ভাবনাই যে সঠিক তা আমি ভাবতেই পারিনি। একটু বেশি অবাক হয়েছি। একটা মানুষ এতটা নরপিশাচ কি করে হতে পারে? ভূমির কথাতে রাগ হলেও আজ নিজের রাগ সংবরণ করলেন মেহেরাব শিকদার। ভূমিকে কথা বলার সুযোগ দিলেন না তিনি, মুখে বললেন, আজ সুযোগ আছে, যা ইচ্ছে বলতে পারো। একটা সত্যি কথা বলুন তো। মেহেরাব শিকদারের চোখ মুখ বলে দিচ্ছে তিনি ভূমির ওপর চরম বিরক্ত। সে বিরক্তি মাখা কুচকানো চোখে ভূমির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি? আমার আম্মার মৃত্যুর পেছনে আপনার হাত আছে, তাই না? খুব বুদ্ধিমতী তুমি, এত তাড়াতাড়ি বুঝে যাবে ভাবতে পারিনি। কেন মেরেছেন আমার আম্মাকে? কেন আবার? তোমার আম্মা আমাকে হুমকি দিয়েছিল সব সত্যিটা ফিরোজা আর সারা দুনিয়াকে জানিয়ে দিবে। আমি তো কি করে হতে দেই, তাই সময় থাকতেই একটা পথের কাঁটা দূর করেছি। তাহলে আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন? আমিও তো আপনার পথের কাঁটা। কেন জানি তোমাকে আমার মেরে ফেলতে ইচ্ছে করলো না, রক্তের টান বলেও পারো। তাচ্ছিল্য করে হেসে ভূমি বলল, রক্তের টান? বাহ! তবে তুমি চিন্তা করো না, আমি তো নাফসি শাহ তোমাকে পিঙ্কির হাতে তুলে দিচ্ছি, আর একটা কারণ, তোমাকে সারা জীবন পালবে বলে। একটু থেমে মেহেরাব শিকদার আবারও বললেন, মৃত্যুর আগে তোমার আম্মু তো খুব ধরপাত ছিল, ভিডিও কলে তো সবটা দেখাইছিলাম। রাগে গা জ্বলে যাচ্ছে ভূমির। সবকিছু ভস্ম করে দিতে ইচ্ছে করলো। তুমুল ক্রুদ্ধ হয়ে বলতে শুরু করলো, যেভাবে আপনি আমার আম্মাকে খুন করেছেন, তার থেকে কঠিন মৃত্যু আমি আপনাকে দেব। বাঁচতে কে না চায়? আপনিও বাঁচার জন্য একটু একটু করে তর পাবেন, কিন্তু আমি আপনাকে এমন মৃত্যু দেব যে আপনার কাটা মুকুটের প্রত্যেকটা কামড়া কেঁপে উঠবে। সেখানেই আপনার মৃত্যু শিরোধার্য হবে। আপনার ধ্বংসর মুখ ক্রমশ এগিয়ে আসছে। যতদিন ইচ্ছে হয় নিজের পাপ আরো বাড়িয়ে নিন। আমি যদি বেঁচে থাকি, তবে মেহরাব শিকদারের মতো পাপকৃতকে একদিন না একদিন আমার হাতেই মরতে হবে। আপনার ধ্বংসেই আমি হব রণরঙ্গিনী। এদিকে রাগের পাশাপাশি কাটা মুকুটের নাম শুনে ঘাবড়ে গেলেন মেহেরাব শিকদার। এই কথা তো ভূমির জানার কথা না। তাহলে কি মহুয়া সব সত্যি ভূমিকে জানিয়ে দিয়েছিল? মেহেরাব শিকদার ভয় পেতে শুরু করলেন, তবে ভূমির সামনে তা প্রকাশ করলেন না। মেহেরাব শিকদারকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বেশ দমিত হয়েছেন। আড়ালেই ভূমি হাসল, মেহেরাব শিকদারকে বলল, ভয় পেলেন নাকি? কোনো রকমের ভনিতা ছাড়াই মেহেরাব শিকদার বললেন,
কাটা মুকুটের কথা কি করে তুমি জানলে? কাটা মুকুটের কথা শুনেই ঘাবড়ে গেলেন মেহরাব শিকদার? আপনার কি মনে হয়েছিল আমি কিছুই জানি না? তাহলে তো আপনি ভুল। আপনার সব অপকর্মের সাক্ষী যেমন আমার আম্মা ছিল, তেমনি আমিও সব সত্য জানি। এমন আরেকজন আছেন যিনি আপনার অপকর্ম সম্পর্কে অবগত। একটু থেমে ভূমি আবারও বলল, আপনি আম্মাকে আর আমাকে মেরে ফেলতে পারলেও তাকে কখনো ছুঁতেও পারবেন না। আপনি তাকে মেরে ফেলার কথা ভাবলেও না আপনার বুকটা কেঁপে উঠবে। ভূমির কথাগুলো শুনে আর এক মুহূর্তেও দাঁড়ালেন না মেহরাব শিকদার। বড় বড় পা ফেলে সেখান থেকে প্রস্থান নিলেন। ওনাকে ভয় পেতে দেখে ভূমি হাসলো, শব্দ করেই হাসলো সে। মেহরাব শিকদারকে ভয় পেতে দেখে আনন্দ লাগছে ভীষণ। ধ্বংসলীলা সবে তো শুরু, এখনো অনেক কিছুই দেখার বাকি আছে। মহুয়াকে কষ্ট দেওয়া, খুন করার শাস্তি তো মেহরাব শিকদার অবশ্যই পাবেন। একদিন পরে হোক বা 1 বছর পরে, শাস্তি তো ওনাকে পেতেই হবে। রাত 11:30। সবাই এতক্ষণে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু ঘুম নেই প্রলয়ের চোখে। বারান্দায় একা দাঁড়িয়ে রয়েছে। ভূমির চিন্তা তাকে এক মুহূর্তের জন্য ঘুমাতে দেয় না। মেয়েটা কি অবস্থায় আছে তা জানা নেই তার। আদতে সুস্থ আছে তো? না, এমন কথা সে কিছুতেই ভাববে না। অবশ্যই তার ভূমিকন্যা ঠিক আছে, সুস্থ আছে। প্রলয় তার ফোনটা বের করে রবিনের নাম্বারে কল লাগালো। কল দেওয়ার সঙ্গে সঙ্গে রবিন রিসিভ করলো। প্রলয় নিজে থেকেই বলল, রবিন, তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম। কালকের মধ্যে আমার সব ডিটেলস চাই। 24 ঘন্টা যোগাযোগ রাখবে। কোথায় যাচ্ছে, কি করছে, সব খবর আমার চাই। ওকে তো আমি হাতে নাতে ধরতে চাই। যদি আমার সন্দেহ সঠিক হয় তাহলে ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। আর সেরি শার্শন প্রলয়ের পক্ষ থেকে শাস্তিটা হবে ভয়ঙ্কর। কোথায় পালিয়ে বাঁচতে পারবে না। নিজের কাজে লেগে পড় ভাই, কাল আমি একবার দেখা করে আসবো। রাখছি এখন। কল কেটে দিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো। বিছানায় আয়েশের টেবিলের ওপর সিগারেটের প্যাকেট রাখা, কিন্তু প্রলয় তা ছুঁয়েও দেখলো না। ভূমিকে বলেছিল সিগারেট ছোবে না। পরপরই তাচ্ছিল্য করে হাসলো। আজ সিগারেটের ধোঁয়াও তাকে মানসিক প্রশান্তি দেবে না। মানসিক প্রশান্তি তো একমাত্র তার ভূমিকন্যার বক্ষস্থলেই মেলে। গভীর রাত, দু চোখের পাতা এক করতে পারছে না ভূমি। আম্মা তার জীবন থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বিপদ এসে হানা দিয়েছে। প্রিয় মানুষগুলো থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। দুটো মানুষই তো তার জীবনের একটি মাত্র অবলম্বন। প্রলয়কে খুব মনে পড়ছে না। সে কেন তাকে উদ্ধার করতে আসছে না? আদতেও কি প্রলয়ের সঙ্গে তার দেখা হবে আর, নাকি এভাবেই দুজনের পথ চিরতরে আলাদা হয়ে যাবে? অক্ষি কঠোর হতে উষ্ণ অশ্রুকণা গড়িয়ে পড়ল নিমেষেই। একদিকে মায়ের শূন্যতা, অন্যদিকে প্রিয়র কাছ থেকে এভাবে আলাদা হয়ে যাওয়া মানতে পারছে না ভূমি। গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছে জীবনটা। কেন সহজ সরল হলো না? জীবনে এত জটিলতা তো সে কখনোই চায়নি। ডুকরে কেঁদে উঠল ভূমি। ভেতরে তীব্র হাহাকার। রাতের এই নিস্তব্ধতায় গুমোট অনুভূতি জেঁকে বসেছে। একা ভয় লাগতে শুরু করলো। পরক্ষণে মনে পড়লো সে তো আর একা নেই। তারই মাঝে আর একটা অস্তিত্ব একটু একটু করে বেড়ে উঠেছে। নিমেষেই সমস্ত মন খারাপ পালিয়ে গেল। বাঁচার আশা খুঁজে পেল ভূমি। এখান থেকে যে করেই হোক সে পালাবেই। বাহিরে কোনো পুরুষের কণ্ঠস্বর ভেসে আসছে। একেরও অধিক হতে পারে। ভূমি তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নামলো। এরপর গিয়ে দরজাটা ভালো করে আটকে দিল, যাতে করে কেউ এ ঘরের ভেতর প্রবেশ করতে না পারে। তিতির কথা মনে পড়তে তার মনটা খারাপ হয়ে গেল। এখানে বন্দি পড়ে কতই না কষ্ট সহ্য করছে সে। কেটে গেল আরো 4টে দিন। এই 4 দিনে প্রলয় নিজের প্রতি যত্ন নেওয়া ভুলে গিয়েছে। শ্যাম পুরুষের গালে খোঁচা খোঁচা দাড়িগুলো বড় হয়েছে। চোখ মুখ শুকিয়ে গিয়েছে। চোখের নিচে আবছা কালচে দাগ জন্মেছে। দেখে মনে হয় কত রাত ঘুম হয় না তার। নিজের পাশাপাশি আশেপাশের মানুষগুলোকে মাতিয়ে রাখা মানুষটা পাল্টে গেছে। সারাক্ষণ মনমরা হয়ে ঘরবন্দি থাকে। কদিন ধরে নিজের কাজের প্রতি বড্ড অবহেলা করছে প্রলয়। এমনটা কখনোই একজন এমপির কাজ হতে পারে না। প্রলয় সিদ্ধান্ত নিয়েছে নিজের ভেতরকার অবস্থা দুনিয়ার মানুষকে কিছুতেই বুঝতে দেবে না। 4 দিন পর আজ প্রলয় বাড়ি থেকে বের হয়েছে। হুট করেই মন বলল কোথাও একটা যেতে, এক উদ্দেশ্যহীন সফরে। জীবনের প্রতি এখন আর কোনো মায়া কাজ করে না। রাজনীতির স্বপ্নটাও আজকাল রংহীন মনে হয়। ভূমিকে না পেয়ে প্রলয়ের অবস্থা ছন্নছাড়া। কোনো কাজেই মন বসাতে পারছে না। তবে শক্ত হাতে তো পুনরায় দায়িত্ব গ্রহণ করতেই হবে। রবিনকে দিয়ে নাজিম চৌধুরীর ওপর 24 ঘন্টা নজর রাখার কাজে নিয়োগ করেছিল সে, কিন্তু ফলাফল শূন্য। যা থেকে বোঝাই যাচ্ছে ভূমির হারিয়ে যাওয়ার পেছনে নাজিম চৌধুরীর কোনো হাত নেই।
তাহলে কি হয়েছিল সেদিন? ভূমি হারিয়ে গেল কি করে? এদিকে ছেলের চিন্তায় চিন্তায় ঘুম হয় না মাধুরীর। ছেলেকে এভাবে গুমড়ে গুমড়ে নিঃশেষ হতে দেখে ক্রমশ তড়পাচ্ছেন তিনি। এর চেয়ে ভালো ছিল ভূমির এ বাড়িতে থাকা, অন্তত ওনার ছেলেটা তো ভালো থাকতো। এই কদিনে তিনি এই কথাটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যে প্রলয় একমাত্র ভূমির সঙ্গেই ভালো থাকবে। মাধুরীর মনে মনে দোয়া করছেন যাতে করে ভূমিকে তাড়াতাড়ি ফিরে পাওয়া যায়। মসজিদে টাকা দান করবেন বলে মানত করেছেন তিনি। শিকদার বাড়ির একজন ব্যক্তি বাদে সকলেই ভূমির জন্য ভীষণ চিন্তিত। ফিরোজাও খুব খারাপ লাগে ভূমির জন্য। মেয়েটা সদ্য তার মাকে হারিয়েছে, তার উপর হুট করে কোথাও একটা হারিয়ে গিয়েছে। হসপিটালের পাশাপাশি অর্পণ অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছিল, কিন্তু ফলাফল শূন্য। ভূমি তাকে দিয়ে এমন ভাবে ওয়াদা করিয়েছে যে সে তার বাবার আসল রূপটা কারো কাছেই বলতে পারছে না। বলেও লাভ হবে বলে মনে হয় না। এর জন্যই তো প্রমাণ প্রয়োজন। ভূমি হারিয়ে যাওয়ার কোনো প্রমাণ নেই। বিষয়টি এমনভাবে সাজানো যে বোঝাই যাচ্ছে ভূমি কারোর সঙ্গে নিজের থেকেই পালিয়ে গিয়েছে। মধ্যাহ্নে, এখন সময়টা খা খা মধ্য দুপুর। মেদিনীর বুকে রাক্ষসী রোদ আবির্ভূত হয়েছে। তাকে এখানে নিয়ে আসা হয়েছে আজ 6 দিন হচ্ছে। পুরো 6 দিন পর খোলা আকাশের নিচে গা ভাসাবে ভূমি। এই কদিনে অনেকটা শুকিয়ে গিয়েছে, ফুটফুটে সুস্ত্রীতে মলিনতার ছাপ। আগের মতো উজ্জ্বলতা নেই। দুটো মানুষ আলাদা আলাদা জায়গা হতে একে অপরের বিরহে বিলীন হচ্ছে। আজ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। ডক্টরের সঙ্গে আগে থেকে কথা বলা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজই অ্যাবর্শন করানো হবে। সঙ্গে শুধুমাত্র সর্দারনি পিঙ্কি যাবেন। অন্য আর কাউকে বিশ্বাস করতে পারছেন না তিনি। তিথিকে ভূমির কাছে পাঠিয়েছিলেন পিঙ্কি। এদিকে ঘরে ভূমিকে তৈরি করিয়ে দিচ্ছে তিথি। রুমের কাছ থেকে বোরকা জোগাড় করে এনে দিয়েছে সে। ভূমি পরনে রুমার সেই কালো বোরকা আর হাঁটু সমান ঢেকে রাখা হিজাব, মুখে নেকাব পরিয়েছে তিথি। বাহিরে গেলে ভূমি সম্পূর্ণ পর্দায় থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। বাহির থেকে পিঙ্কি এত কিছুক্ষণ পরপর তাড়া দিচ্ছেন। এই তো এখনই বের হবে ওরা। রওনা হবার পূর্বে ভূমির কাছে দুটো কাগজ এগিয়ে দিয়ে তিথি বললেন, তোমাকে কায়দা করে হসপিটাল থেকে পালাতে হবে। আমি তোমার সাথে হসপিটালে যেতে পারবো না। বাকিটা তোমাকে একাই করতে হবে। এ লড়াই তোমার একার। এই দুটো কাগজের মধ্যে একটা ঠিকানা আর একটা চিরকুট রয়েছে। আশা করি ঠিকানা নিয়ে সঠিক জায়গায় তুমি পৌঁছে যেতে পারবে। এটুকু মনের জোর অন্তত তোমার আছে। ইনশাআল্লাহ আমি অবশ্যই পারবো। তোমাকে অনেক ধন্যবাদ আপু। তিথি আবারও বলল, আরেকটা কথা, পানির বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। ভুলেও তুমি এই পানি পান করবে না। পারলে পিঙ্কি ম্যাডামকে খাওয়ানোর চেষ্টা করবে। মাথা ওপর নিচ ঝাঁকিয়ে ভূমি সায় জানালো। তিথিকে শেষবারের মতো জড়িয়ে ধরল। এ কটা দিন তিথি খুব খেয়াল রেখেছে তার। তিথির কাছে ভূমি চিরকৃতজ্ঞ। তিথির উপকার সে কোনোদিনও ভুলবে না। নিজের নরক থেকে তাকে স্বর্গে পৌঁছাতে সাহায্য করেছে। এমন মানুষ হাজারো খুঁজে পাওয়া যায় না। তিথির হাত ধরে ভূমি বলল, তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। আমি সারা জীবন তোমায় মনে রাখবো। আমার তোমাকে খুব মনে পড়বে। তুমি ভালো থেকো। তোমার সন্তানের খেয়াল রেখো। তোমার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। বাহির থেকে পিঙ্কির বাজখাই কণ্ঠস্বর ভেসে আসছে। এই মহিলার কথা কানে আসতেই বিরক্ত হলো ভূমি। তিথিকে বলল, আসছি আপু, তুমি ভালো থেকো। এই নরকে ভালো থাকার কথা বলছো? আমি ভালো থাকবো শুধুমাত্র তোমার পুচকুর ভালো থাকায়। ওর খুব খেয়াল রাখবে। একজন ভালো মানুষ তৈরি করবে। অশ্রুসিক্ত আঁখি পল্লব ঝাপটে সায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো ভূমি। তার পেছন পেছন তিথিও বের হলো। বাহিরে পিঙ্কি সহ আরো 7 জন মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এই মেয়েগুলো এখানেই থাকে। এদের মাঝে চামেলিও রয়েছে, যে কিনা পিঙ্কির খুব বিশ্বস্ত। ভূমিকে নিয়ে বেরিয়ে পড়লেন পিঙ্কি। যাওয়ার পূর্বে ভূমি একটিবার তিথির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। যদি এমন হতো সে তিথিকেও সঙ্গে করে নিয়ে যেতে পারত, কিন্তু আফসোস এমন কোনো দিনও হতে পারে না। ভূমি এখান থেকে বের হবার সময় জায়গাগুলো ভালো করে দেখে যাচ্ছিল। যেহেতু মাধ্যমিক অবধি পড়াশোনা করেছে, তাই বাংলার পাশাপাশি ইংরেজিও একটু আধটু বুঝতে পারে সে। জায়গাটার ঠিকানাটা খুব ভালো করে দেখে নিয়েছে ভূমি। ভালোই বেঁচে ফিরতে পারলে একদিন অবশ্যই সে তিথিকে এখান থেকে উদ্ধার করবে। হসপিটালে নিজের কেবিনে বসে রয়েছে মেহরাব শিকদার। আজ আর রোগী দেখার ঝামেলা নেই, আর না কোনো ওটি রয়েছে, তাই নিজের কেবিনে আয়েশ করে বসে রয়েছেন তিনি। এই সময়টাই অন্যদিন হলে ব্যস্ততায় পার হতো।
তবে আজ সম্পূর্ণই আলাদা। এভাবে বসে থেকেও বিরক্ত হচ্ছেন তিনি। মাঝে মাঝে ব্যস্ততার মাঝেও আলাদা শান্তি বিরাজ করে। এই যে এখন তিনি একেবারেই ফ্রি, কিন্তু তবু ওনার কাজ করতে ইচ্ছে করছে। এমন হচ্ছে কিন্তু সবসময় হয় না। আজই হঠাৎ মনে হচ্ছে। এরই মাঝে হঠাৎ ফোনটা বেজে উঠল মেহরাব শিকদারের। যেহেতু তিনি আজ ফ্রি, তাই তিনি তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করলেন। পিঙ্কি কল করেছে, হতে পারে কোনো কাজেই কল করেছেন। তিনি কিছু বলবেন তার আগে ওপাশ থেকে পিঙ্কি বলে উঠল, আপনার মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছি অপারেশন করাতে। পিঙ্কির মুখে মেয়ে শব্দটা শুনে সহসায় অবাক হলেন তিনি। মৃদুস্বরে চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, হোয়াট লঞ্চেস? কিসের মেয়ে? এবার কোনো রকমের ভনিতা ছাড়াই বকতে আরম্ভ করলেন। এই মিয়া, ভাব কম নিন। কি মনে করেছেন আমি কিছু জানি না? সেদিন আমি আপনাদের সব কথা শুনেছি। আপনি মেয়ে একটা নরপিছাস। আমি তো পেটের দায়ে মেয়ে ব্যবসা করে খাই, আর আপনি ছি। বাবারও এমন হয়? আপনাকে দেখলে শরীরে ঘৃণা জর্জরিত হয়। মুখ সামলে কথা বল। আমাকে তুমি এখনো ভালো করে চেনো না, তাই আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর। আপনাকে তো সেদিনই ভালো করে চিনে নিয়েছিলাম। আপনি তো মিয়া বাবা জাতের কলঙ্ক। আমার বাবা যদি এমন হতো না, তাকে আমি খুন করে তার মৃতদেহ কুকুরটাকে খেতে দিতাম। একটু বেশি বলে ফেলছো না? তা হঠাৎ করেই অন্য সঙ্গ জেগে উঠলো, ব্যাপার কি? কিছু কথা অজানাই থাকুক, আল্লাহর কাছে প্রার্থনা করি এমন বাবা কারো ভাগ্যে না জুটুক। কথাটা বলে কল কেটে দিল পিঙ্কি। গাড়ি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এখানকার রাস্তা খুব একটা ভালো না। গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়েছে ভূমি। সে গাড়িতে জার্নি করতে পারে না, বমি পায়। তার ওপর আবার সে অন্তঃসত্ত্বা। তবে এখনো পর্যন্ত একবারও বমি করেনি সে। আসার সময় তিথি সঙ্গে করে দুটো লেবু পাতা দিয়েছিল। বমি পেলে যেন সঙ্গে সঙ্গে নাকের কাছে ধরে রাখে। লেবু পাতার তীব্র সুবাসে গা গুলানো বন্ধ হয়েছে আপাতত। এদিকে পিঙ্কি মোবাইলে গেম খেলছেন। এতক্ষণ মেহরাব শিকদার আর পিঙ্কির মধ্যকার হওয়া সমস্ত কথাবার্তা সে শুনেছে। পিঙ্কির কথাবার্তায় একটা মায়া ছিল। আজকের পিঙ্কিকে একদম অন্যরকম মনে হয়েছে ভূমির কাছে। এক দৃষ্টে পিঙ্কির দিকেই তাকিয়ে রইল ভূমি। হুট করে মোবাইল স্ক্রিন থেকে মুখ তুলে তাকালো পিঙ্কি। এভাবে মুখ তুলে তাকানোতে ভূমি ঘাবড়ে গেল মুহূর্তেই। আড়ালে ক্ষীণ হেসে তিনি ভূমিকে বললেন, মেয়ে মানুষ কখনো ইচ্ছে করে খারাপ হয় না, খারাপ পথে প্রচালিত হয় না। তার পিছনে বিভিন্ন গল্প লুকিয়ে থাকে। সাদেই কি মেয়েদের রহস্যময়ী বলা হয়? সমাজের সকল লাঞ্ছনা বঞ্চনা শুধুমাত্র একজন নারীকেই সহ্য করতে হয়। সভ্য সমাজে পুরুষরা তো শুধু পারে ভোগ করতে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করছে প্রলয়। আজ সে পার্টি অফিসে যাবে, তারপর সেখান থেকে বেরিয়ে একটা কলেজে যাবে। আজ শহীদ মিনার উদ্বোধন করার রয়েছে। আজও প্রলয় সাদা পাঞ্জাবি, তার উপর কালো কোটি পরিধান করেছে, হাতে একটা দামি ঘড়ি। এ ঘড়ি মেহরাব শিকদার তাকে উপহার দিয়েছিলেন। ব্যক্তিগতভাবে প্রলয়ের ভীষণ পছন্দ। কোথাও গুরুত্বপূর্ণ কাজে গেলেই এই ঘড়িটি পরে যায়। চুলগুলো জেল দিয়ে সেট করা। শ্যাম গরম মুখে খোঁচা খোঁচা দাড়িতেও তাকে দারুণ লাগছে। দাড়িগুলো ঘন বড় হয়ে গেছে, যার তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। ভূমি তার এমন অবস্থা দেখলে ভাববে হয়তো লোকটা দেবদাস হয়ে গিয়েছে। আনমনে হেসে উঠল প্রলয়। চশমার মোবাইলটা নিয়ে ঘর থেকে বের হতেই যাবে, তখনই অর্পণের সামনে এসে দাঁড়ালো। হুট করে এভাবে আসায় অবাক হলো বইকি। তাই সে জিজ্ঞাসা করলো, তুই হঠাৎ এ ঘরে? হসপিটালে যাসনি? আমি কিছুক্ষণ একা থাকতে চাই, তুই এখন যা এখান থেকে। পরে যখন দরকার পড়বে আমি তোকে ডেকে নেব। আর কিছু বলল না অর্পণ। প্রলয়ের ঘর থেকে বেরিয়ে গেল। সরাসরি না বলেও অর্পণ আপনার বাবাকে সন্দেহ করছে, তাই তার বাবার ফোন নাম্বার ট্র্যাক করেছিল। এরপর মেহরাব শিকদারের ফোন নাম্বার একটা নিষিদ্ধ জায়গায় দেখা গিয়েছে। অর্পণের সন্দেহ রয়েছে যে তার বাবা ভূমিকে সেখানেই রেখেছে। ইনিয়ে বিনিয়ে প্রলয়কে কথাটা বলারও চেষ্টা করলো সে, কিন্তু হলো তার উল্টো। প্রলয় তাকে ভুল বুঝছে। মন খারাপ হলেও অর্পণের তার ভাই তাকে ভুল বুঝলো। সত্যিটা এবার সে প্রমাণ করেই ছাড়বে, সে যে করেই হোক। হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো অর্পণ। যদিও ভেবেছিল আজ হসপিটালে যাবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে বের হতেই হবে বিকেলে। রূপালী গড়িটা একটা জায়গায় এসে থেমেছে। মিনিট দুয়েক হলো গাড়িটা এখানে দাঁড়িয়েছে। ভূমি বুঝতে পারলো না এ কোথায় এসেছে। আদতে কি হসপিটালে পৌঁছে গেছে? জানালার কাচ তুলে রাখা, ভেতরে এসি চলছে। গোলাপি রঙের শাড়ি পরেছেন আর
ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়েছেন। অন্যদিনের থেকে আজকের সাজে আকাশ পাতাল তফাৎ। ভূমি একবার বাহিরে তাকালো, তা আর একবার পিঙ্কির দিকে তাকালো। এবার ভূমিকে এমন করতে দেখে পিঙ্কি নিজে থেকে বলে উঠল, এত খারাপের মাঝে একটু কিছু ভালো হোক, এই সভ্য সমাজের মতো মন্দ লোকের অভাব নেই। পিঙ্কির কথা বোধগম্য হলো না ভূমির। এমনিতে তো মহিলার প্রয়োজন অনুযায়ী কমই কথা বলেন, তবে আজ নিজে থেকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। ব্যাপারটা চোখে লাগারই মতো। পিঙ্কি এবার জানালার কাছ নামিয়ে দিলেন। বাহিরের দিকে চোখ পড়তেই বুঝতে পারলো জায়গাটা ভীষণ চেনা 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 মনে হতে গভীর দৃষ্টিতে জায়গাটাকে আবারও পরখ করতে শুরু করলো। এটা তো তাদেরই এলাকা। মনে মনে খুবই খুশি হলো সে, চোখে মুখে প্রবল উচ্ছ্বাস। পিঙ্কি এবার ভূমির কাছে পানির বোতল চাইলো। অতি উচ্ছ্বাসের সঙ্গে পানির বোতলটা এগিয়ে দিল ভূমি। সে জানে এ পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া রয়েছে। এখন অপেক্ষা পিঙ্কি কখন পুরো পানি পান করবেন আর ঘুমিয়ে পড়বেন। এরই মাঝে এক নিঃশ্বাসে অনেকটা পানি পান করলেন পিঙ্কি। তেষ্টা পেয়েছিল ভীষণ। ভূমি মনে মনে অপেক্ষার প্রহর গুনতে শুরু করলো। যেই পিঙ্কি ঘুমিয়ে পড়বে অমনি সে এখান থেকে পালিয়ে যাবে, সোজা মালঞ্চনীরে গিয়ে পৌঁছাবে। যত দ্রুত সম্ভব পালানোর চেষ্টা করবে। এখান থেকে প্রায় 10 মিনিটের রাস্তা। প্রলয়ের সঙ্গে বহুবার ঘুরতে যাওয়ার দরুন জায়গাগুলো বেশ ভালোই চেনা হয়েছে তার। কিছু কিছু জায়গা প্রলয় নিজে চিনিয়েছেন। ভূমি এতক্ষণ ধরে বাহিরের দিকে এক দৃষ্টিতে গিয়েছিল, তা দেখে পিঙ্কি মুচকি হেসে বলল,